সবাইকে এই চ্যানেলে স্বাগত। ইনফ্লেশন রিলেটেড কিছু টার্ম আছে, যেমন ডিসইনফ্লেশন, ডিফ্লেশন, রিসেশন, স্ট্যাগফ্লেশন, এইগুলো সম্পর্কেই আজকের এই ভিডিওতে আমরা বোঝাবো। আর এগুলো বোঝাতে গেলে ভারতের বিগত কয়েক বছরের সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ডেটা আমাদের লাগবে, আর সেই ডেটাগুলো আমরা এইখানে লিখেছি। এই ডেটাগুলো থেকে আমরা এই সমস্ত ডেফিনেশন বা এই সমস্ত টার্ম সম্পর্কে তো বুঝতে পারবোই, তার পাশাপাশি এটাও বুঝতে পারবো যে অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষে জিনিসপত্রের দাম কেমন হারে বাড়ছে, মানে অন্যান্য দেশের তুলনায় ভারতের ইনফ্লেশন রেট কেমন। তো প্রথমেই আমরা এই ডেটাতে আসি। এখানে আমরা প্রথমেই লিখেছি যে ভারতের জন্য 2024 সালে কনজিউমার প্রাইস ইন্ডেক্স হলো 227.6, 2023 সালে ভারতের কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই 216.9, 2022 সালে ছিল 205.3, 2021 সালে ছিল 192.4, এইভাবে 2017 সাল পর্যন্ত লিখেছি। এরপরে আরো বিভিন্ন আছে, আমাদের অত লাগবেও না। এরপর 2016, 15, 14, 13, 12, 11, 10, 9, 8 এইরকম বিভিন্ন রকম আছে। আর সাইডে এইখানে আমরা লিখেছি বেস ইয়ার 2010। তো ভারতের ক্ষেত্রে বিভিন্ন সালের জন্য কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভ্যালু আর বেস ইয়ার 2010, এর অর্থ হলো যে 2010 সালে ভারতের মার্কেটে অন অ্যান এভারেজ কোনো জিনিসের দাম যদি 100 টাকা হতো, তাহলে 2017 সালে গিয়ে ওই জিনিসের মার্কেটে অন অ্যান এভারেজ দাম 159.2 টাকা। ব্যাপারটা আমি আবারও বলি, ভারতের ক্ষেত্রে বিভিন্ন সালের জন্য কিছু কনজিউমার প্রাইস ইন্ডেক্স রয়েছে, আর পাশে এখানে বেস ইয়ার লিখেছি 2010। এর মানে কি, 2010 সালে ভারতের মার্কেটে অন অ্যান এভারেজ কোনো জিনিসের দাম যদি 100 টাকা থাকতো, 2017 সালে সেই জিনিসের দামটাই হয়ে গেছে 159.2 টাকা। 2018 সালে ওই জিনিসের দাম হয়েছে 165.5 টাকা। পরের বছর 2019 সালে গিয়ে দাম হয়েছে 171.6 টাকা, 2020 সালে গিয়ে হয়েছে 183 টাকা, 2021 সালে হয়েছে 192.4 টাকা, 2022 সালে গিয়ে হয়েছে 205.3 টাকা, 2023 সালে 216.9 টাকা, আর লাস্ট 2024 সালে সেই দামটাই হয়েছে 227.6 টাকা। এবার 2024 সালে ভারতের কনজিউমার প্রাইস ইন্ডেক্স 227.6, বেস ইয়ার অর্থাৎ 2010 সালে ভারতের কনজিউমার প্রাইস ইন্ডেক্স 100। 227.6 থেকে 100 বিয়োগ করলে ভ্যালু আসে 127.6। এই 127.6 এই ভ্যালুটার মানে হলো যে 2010 সালে ভারতের মার্কেটে অন অ্যান এভারেজ জিনিসের দাম যা ছিল, 2024 সালে সেই দামটাই 127.6% বেড়ে গেছে। 2023 সালের কথা যদি বলি, 2023 সালে কনজিউমার প্রাইস ইন্ডেক্স 216.9, বেস ইয়ারের সিপিআই এটাকে যদি বাদ দিয়ে দিই, 216.9 থেকে 100 বাদ দিয়ে দিলে কত থাকে, 116.9। 2023 সালের ক্ষেত্রে ভ্যালুটা এসছে কত, 116.9। এর মানে হলো যে 2010 সালে ভারতের মার্কেটে অন অ্যান এভারেজ জিনিসের দাম যা ছিল, 2023 সালে গিয়ে অন অ্যান এভারেজ ওই জিনিসটার দাম 116.9% বেড়ে গেছে। প্রত্যেকটা বছরের জন্যই ঠিক এইভাবেই হিসাব হয়। এখন ভারত কিন্তু জিডিপির দিক থেকে 4 নম্বরে রয়েছে, অর্থাৎ বলা যায় যে বিশ্বের অর্থনৈতিক দিক থেকে সব থেকে শক্তিশালী দেশগুলোর ভেতর একটা হলো ভারত। এখন ভারতের পাশাপাশি অন্যান্য যে সমস্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ রয়েছে, যেমন আমেরিকা, চায়না, এদের কনজিউমার প্রাইস ইন্ডেক্স যদি আমি দেখি, তাহলে বুঝতে পারবো যে আমেরিকা বা চায়নার সাথে ভারতের সিপিআই এর ভ্যালুর একটা অনেক পার্থক্য রয়েছে। যেমন আমেরিকার ক্ষেত্রে আমি লিখেছি, আমেরিকার ক্ষেত্রে 22, 23 আর 24 এর কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভ্যালু আমি লিখেছি। 2024 সালে কনজিউমার প্রাইস ইন্ডেক্স 143.9, 23 সালে ছিল 139.7, 22 সালে ছিল কত, 134.2। 24 সালে আমেরিকার কনজিউমার প্রাইস ইন্ডেক্স 143.9। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো যে 2010 সালে আমেরিকার মার্কেটে কোনো জিনিসের অন অ্যান এভারেজ যা ভ্যালু ছিল, 2024 সালে গিয়ে সেই ভ্যালু বা সেই দাম 43.9% বেড়েছে। আমেরিকার মার্কেটে কোনো জিনিসের দাম বেড়েছে কত, 43.9% 2010 সালের রেসপেক্টে 2024 সালে। কিন্তু ভারতের মার্কেটে যদি দেখি, 2010 সালের রেসপেক্টে 2024 সালে ভারতের মার্কেটে জিনিসপত্রের দাম বেড়েছে 127.6%। আমেরিকার মার্কেটে বেড়েছে 43.9%, ভারতের মার্কেটে বেড়েছে 127.6%। চায়নার ক্ষেত্রে আমি যদি দেখি, 24 সালে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভ্যালু হলো 132.5। এর মানে কি, চায়নার মার্কেটে 2010
সালে কোনো জিনিসের অন অ্যান এভারেজ ভ্যালু যা ছিল 2024 সালে সেই ভ্যালু বা সেই দাম 32.5% বেড়ে গেছে। মানে আমেরিকাতে যত পার্সেন্ট বেড়েছে তার থেকে অনেক কম বেড়েছে। আর চায়নার ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে আমি যদি চায়নার প্রিভিয়াস ইয়ার গুলো দেখি 2023 সালে 132.2, 22 সালে 131.9, মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটা যে ভ্যারি করছে প্রত্যেক বছর, সেই ভ্যারি করার পরিমাণটাও অনেক কম। ভারতের ক্ষেত্রে যদি বলে 227.6, 2023 সালে ছিল 216.9, মানে কি কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর ভ্যালু অনেকটা বেড়েছে। 2023 সালে ভারতের মার্কেটে কোনো জিনিসের দাম যদি 216.9 টাকা হতো, 2024 সালে সেই দামটা হয়ে গেছে 227.6 টাকা। কিন্তু চায়নার মার্কেটে এই ভ্যালুটা যদি দেখি 2023 সালে কোনো জিনিসের দাম যদি 132.2 টাকা থাকতো, সেটাই 2024 সালে গিয়ে দাম হয়ে গেছে 132.5 টাকা। মানে কি এক বছরের দাম বাড়েনি বললেই চলে। এবার অন অ্যান এভারেজ কোনো জিনিসের দাম আগের বছরের তুলনায় একটা পার্সেন্টেজে বাড়ছে। যেমন 24 সালে এই যে ভ্যালুটা, সেটা এই 23 সালের যে ভ্যালু তার 4.93% বেশি। ঠিক একইভাবে 23 সালের এই 216.9 যে ভ্যালুটা, সেটা 22 সালের 205.3 এর থেকে 5.65% বেশি। তো কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভ্যালু আগের বছরের সিপিআই এর থেকে যত পার্সেন্ট বেশি, সেটাকে বলা হয় ইনফ্লেশন রেট। মানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে এত পার্সেন্ট। 24 সালে জিনিসের দাম বেড়েছে কত? 4.93%। 23 সালে যে দামটা 216.9 ছিল, 24 সালে সেই দামটা হয়ে গেছে 227.6, মানে দাম বেড়ে গেছে কত পার্সেন্ট? 4.93%। ফলে 2024 সালে ইনফ্লেশন রেট কত? 4.93%। 2023 সালে ইনফ্লেশন রেট কত? 5.65%। 2022 সালে কত? 6.7%। 2021 সালে কত? 5.13%। ইনফ্লেশন রেট বলতে কি বোঝায়? কোনো একটা সালের কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই আগের বছরের সিপিআই এর তুলনায় কত পার্সেন্ট বাড়লো, সেটাকেই বলে ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতির হার। এবার এইখানে আমি আরো একটা বিষয় বলি। এই যে আমি 2024 সালের কথা বললাম, ইকোনমিক্স এর অলমোস্ট সমস্ত জায়গায় যে বছরের ক্যালকুলেশন হয় সেটা হলো ফাইন্যান্সিয়াল ইয়ারে। এবার 2024 ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে বোঝায় 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ার। মানে 2023 সালের 1 এপ্রিল থেকে 2024 সালের 31 মার্চ পর্যন্ত এই টাইমটাকে বলা হয় 2024 সালের ফাইন্যান্সিয়াল ইয়ার। তো 2024 ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে বোঝায় 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ার। এবার সেই হিসাবে এইখানে বিভিন্ন ভ্যালু রয়েছে, সেইগুলো তোমরা তোমাদের মতন করে বুঝে নিতে পারো। তাহলে এইখানে আমি ইনফ্লেশন রেট গুলো বললাম। ভারতের বিভিন্ন বছরে বিভিন্ন ইনফ্লেশন রেট রয়েছে। এবার এই ইনফ্লেশন রেট গুলো আমি যদি দেখি, প্রত্যেক বছরে কিন্তু কনজিউমার প্রাইস ইন্ডেক্স বেড়েছে, কিছু না কিছু করে বেড়েছে। কোথাও হয়তো কম বেড়েছে, কোথাও বেশি বেড়েছে, কিন্তু কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর ভ্যালু কিন্তু বেড়েছে। এবার কত পার্সেন্ট বাড়লো, সেটা আগের বছরে যত পার্সেন্ট বেড়েছে তার থেকে এই বছর বেশি বেড়েছে না কম বেড়েছে, তার উপর ভিত্তি করে আরেকটা টার্ম আসে, সেটা হলো ডিসইনফ্লেশন। ব্যাপারটা কি বলি। যেমন 2024 ফাইন্যান্সিয়াল ইয়ারে আমাদের ইনফ্লেশন রেট কত এসেছিল? 4.93%। অর্থাৎ 2024 সালে জিনিসপত্রের দাম কতটা বেড়েছে? 4.93%। কিন্তু 2023 সালের আমি ইনফ্লেশন রেট যদি দেখি কত হবে? 5.65%। 2024 সালে দাম বেড়েছে 4.93%, 2024 সালে দাম বেড়েছে 5.65%। তার মানে 2023 সালে দাম যে হারে বেড়েছিল 2024 সালে তার থেকে একটু কম হারে বেড়েছে। আগের বছর মুদ্রাস্ফীতির হার বা ইনফ্লেশন রেট যত ছিল, এই বছর যদি তার থেকে কম থাকে, সেক্ষেত্রে ওই সিচুয়েশনটাকে বলা হয় ডিসইনফ্লেশন। এবার এটা বুঝবো কিভাবে? এটাই ক্যালকুলেশনের মাধ্যমে বুঝবো। যেমন এটা 4.93%, আগের বছর 5.65%। তাহলে আমি দেখবো যে এখান থেকে এটা কমে গেছে। কতটা কমেছে? 0.7%। এইখানে লিখেছি 24 সালের ইনফ্লেশন রেট 23 সালের ইনফ্লেশন রেটের থেকে 0.7% কমে গেছে। একইভাবে আমি যদি তার আগের বছরের ক্ষেত্রে দেখি, 2022 সালে ইনফ্লেশন রেট ছিল 6.7%, 2023 সালে হয়েছিল 5.65%। তার মানে কি ইনফ্লেশন রেট কমে গেছে, মুদ্রাস্ফীতির হার কমে গেছে। কতটা কমেছে? 1.05% কমে গেছে। এবার তার আগের বছরের ডেটা আমি যদি দেখি, 2021 সালে ইনফ্লেশন রেট কত ছিল? 5.13%। 22 সালে কত হয়েছিল? 6.7%। মানে কি ইনফ্লেশন রেটও বেড়ে গিয়েছিল। কতটা বেড়েছে? 1.57%। তো বিভিন্ন সময় এইরকম ইনফ্লেশন রেট বাড়ে কমে। কোনো বছর ইনফ্লেশন রেট হয়তো 4% হলো, কোনো বছর ইনফ্লেশন রেট হয়তো 3.5% হলো। তাহলে ইনফ্লেশন রেট যখনই কমে গেল, সেটাকেই বলা হয় ডিসইনফ্লেশন। এইখানে আমরা খুব শর্টে লিখেছি। ডিসইনফ্লেশন কখন হয়? যখন ইনফ্লেশন রেট লেস দ্যান প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার। ইকোনমিক্স এর ক্ষেত্রে বছর বললে সেটা আর্থিক বছর বা ফাইন্যান্সিয়াল ইয়ার হবে।
তো কোনো একটা সালে ইনফ্লেশন রেট যদি আগের বছরের ইনফ্লেশন রেটের থেকে কমে যায় সেই কন্ডিশনকে বলা হবে ডিসইনফ্লেশন। তো ডিসইনফ্লেশন ভারতে কখন কখন হয়েছে? 2024 ফাইন্যান্সিয়াল ইয়ারের ক্ষেত্রে, 2023 ফাইন্যান্সিয়াল ইয়ারের ক্ষেত্রে, 2021 আর 2019 ফাইন্যান্সিয়াল ইয়ারের ক্ষেত্রে হয়েছিল। তো এই ডেটা আশা করি বোঝা গেল। এবার এখানে আরেকটা তথ্য দিই, এই যে ডেটা, এই ডেটা আমি পাবো কোথা থেকে? এই ডেটা নরমালি দুটো জায়গা থেকে আমরা কালেক্ট করেছি। একটা হলো macroeconomics.net, এই যে এখানে লিখে রেখেছি macroeconomics.net, আর data.worldbank.org, এই দুটো ওয়েবসাইট থেকে এই ডেটাটা কালেক্ট করা। এবার আমি আরো দুটো ঘটনার কথা বলি। আমেরিকার 2008 আর 2009 সালের কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভ্যালু আমি যদি দেখি, 2008 সালে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভ্যালু ছিল 98.7 আর 2009 সালে এর ভ্যালু এসছে 98.4। এর মানে হলো যে আমেরিকার মার্কেটে কোনো জিনিসের দাম 2008 সালে 98.7 টাকা থাকলে 2009 সালে সেই দামটা হয়ে গিয়েছিল 98.4 টাকা। মানে এক বছরে জিনিসপত্রের দাম অন অ্যান এভারেজ কমে গিয়েছিল। কতটা কমেছিল? 0.36% কমে গিয়েছিল। ভারতের ক্ষেত্রেও এইরকম একটা সিচুয়েশন আছে। 1975 খ্রিস্টাব্দে ভারতে কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানে অন অ্যান এভারেজ মার্কেটে জিনিসপত্রের দাম ছিল 8 টাকা। পরের বছর 1976 খ্রিস্টাব্দে গিয়ে সেই দামটা হয়ে যায় 7.4 টাকা, অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স এর ভ্যালু হয়ে যায় 7.4। মানে এক বছরে জিনিসপত্রের দাম কমে যায়। কতটা কমে যায়? 7.63%। নর্মাল কন্ডিশনে কি হয়? কোনো এক বছরে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ জিনিসপত্রের অন অ্যান এভারেজ ভ্যালু আগের বছরের তুলনায় বেশি হয়ে যায়, কিন্তু এক্সেপশনাল কিছু কেসে গিয়ে দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার ইয়ারের কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভ্যালু আগের বছরের তুলনায় কমে গেল। তো এই রকম সিচুয়েশন যখন তৈরি হয় তখন এই সিচুয়েশনকে বলা হয় ডিফ্লেশন। কোনো একটা পার্টিকুলার বছরে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভ্যালু আগের বছরের তুলনায় কমে গেলে ওই কন্ডিশনকে বলা হয় ডিফ্লেশন। টেকনিক্যালি আরো ভালোভাবে বলা যায় যে কোনো একটা পার্টিকুলার ইয়ারে ইনফ্লেশন রেট যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে ওই কন্ডিশনটাকে বলা হয় ডিফ্লেশন। নেগেটিভ কেন হচ্ছে? এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছিলাম আগের বছরের তুলনায় বাড়ছে, তাহলে এটা কি পজিটিভ। যখনই আগের বছরের তুলনায় কমে যাবে তার মানে কি এই ভ্যালুটা হয়ে যাবে নেগেটিভ। এই যে নেগেটিভ, এই জন্যই বলে যে ইনফ্লেশন রেটের ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে সেই সিচুয়েশনকে বলে ডিফ্লেশন। এবার এই ডিফ্লেশনের কেস খুবই রেয়ার, কিন্তু কখনো যদি এই রকম সিচুয়েশন হয় যে এই ডিফ্লেশনের কেস পরপর কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, মানে পরপর 3-4 বছর ধরে ডিফ্লেশন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কোনো দেশের ইকোনমির যে অবস্থা সেটাকে বলা হয় রেসেশন বা মন্দি। এরপর একটা ছোট্ট টার্ম আছে স্ট্যাগফ্লেশন। এই স্ট্যাগফ্লেশনটাকে ভেঙে দুটো ওয়ার্ডে কনভার্ট করা যায়, স্ট্যাগন্যান্ট বা স্ট্যাগন্যান্ট কন্ডিশন আর ইনফ্লেশন। স্ট্যাগন্যান্ট কথার অর্থ হলো থেমে যাওয়া। এখানে থেমে যাওয়া বলতে যে কোনো দেশের জিডিপি কে বোঝায়। নর্মালি একটা প্র্যাকটিসে দেখা যায় যে কোনো দেশে ইনফ্লেশন হচ্ছে তার সাথে সাথে কিন্তু জিডিপিও বাড়ছে। ইনফ্লেশন বৃদ্ধির একটা রেজাল্ট হিসাবে দেশের জিডিপি বৃদ্ধি পায়, কিন্তু কখনো গিয়ে যদি দেখা যায় যে দেশের জিডিপি সেটা মোটামুটি স্টপ হয়ে গেছে, জিডিপি তেমন বাড়ছে না, কিন্তু উল্টো দিকে ইনফ্লেশন হুড় করে বাড়ছে। কোন দেশের ইকোনমির ক্ষেত্রে যদি দেখা যায় যে দেশের জিডিপি অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে গেছে, জিডিপির পরিমাণ আর তেমন বাড়ছে না, কিন্তু ইনফ্লেশন খুব হাই রেটে বাড়ছে, সেক্ষেত্রে দেশের ইকোনমির ওই কন্ডিশনটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন হওয়া। 2020 সালে করোনার যখন সিচুয়েশন ছিল তখন এই স্ট্যাগফ্লেশনের হালকা হালকা এফেক্ট বোঝা গিয়েছিল। এই হচ্ছে বিভিন্ন টার্ম আর ওভারঅল ডেটা নিয়ে কিছু স্টাডি। এবার ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সম্পর্কে ওভারঅল সমস্ত কনসেপ্ট আমরা বুঝেছি। একটা বিষয় আরো একটু বুঝতে হবে যে দেশে ইনফ্লেশন কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আর দেশের ইনফ্লেশন নিয়ন্ত্রণের ব্যাপারটা বুঝতে গিয়ে একটা নতুন টার্ম চলে আসবে, সেটাকে বলা হয় লিকুইডিটি ট্র্যাপ। আর ইনফ্লেশন এই ব্যাপারটা কারোর জন্য খুব ভালো, আবার কারোর জন্য খুব কষ্টের একটা বিষয়। তো ইনফ্লেশন কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, ইনফ্লেশনের এই ব্যাপারটা কার ক্ষেত্রে ভালো, কার ক্ষেত্রে খুব দুর্বিষহ বিষয়, আর লিকুইডিটি ট্র্যাপ কি, এইগুলো আমরা এর পরে ক্লাসে গিয়ে ডিসকাস করব।